সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দামাকা বেজে গেছে। মিত্রশক্তি এবং অক্ষ শক্তি দুই ভাগে বিভক্ত গোটা বিশ্ব। আর এটা ছিল এক মোক্ষম সুযোগ, যেখানে অক্ষ শক্তির সাথে মিলিত হয়ে ব্রিটিশদের উপর আক্রমণ করে ভারত স্বাধীন করা যেত। কিন্তু কংগ্রেস এই পথে অগ্রসর হতে চায়নি। এরপরেই কংগ্রেসের সঙ্গে মতবিরোধ ও কংগ্রেস ত্যাগ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক। তারপর অনেক নাটকীয় ঘটনার পর সুভাষচন্দ্রকে তার ইলগির রোডের বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়। আর তিনি বাড়িতে বসে ছক করলেন ব্রিটিশ সরকারের সাথে সরাসরি লড়াই করে ভারতকে স্বাধীন করার। কিন্তু তার জন্য তাকে যেতে হবে বিদেশে, দেখা করতে হবে অন্যান্য রাষ্ট্রনায়কের সাথে। কিছু বিশ্বস্ত বিপ্লবীর সহায়তায় 1941 সালের 18 জানুয়ারি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন। পরম দুর্ভাগ্য যে কবিগুরু রবীন্দ্রনাথ যাকে দেশনায়ক বলেছিলেন, তাকেই দেশ ত্যাগ করতে বাধ্য হতে হলো। পাঞ্জাব, আফগানিস্তান, অমৃতসর হয়ে পৌঁছালেন কাবুলে। কাবুলের ইতালীয় দূতাবাস থেকে তিনি পৌঁছে গেলেন রাশিয়ায়। মস্কোয় তিনি রুশ নেতাদের সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি পাশে থাকতে বলেন। কিন্তু রুশের রাষ্ট্রনায়ক স্টেলিয়ানের কাছ থেকে এই রকম সহযোগিতার আশ্বাস তিনি পাননি। মস্কো থেকে আকাশপথে তিনি চলে গেলেন জার্মানের বার্লিনে। জার্মানিতে কিছু ভারতীয় দেশপ্রেমিকদের সাথে তার সাক্ষাৎকার হয়, যেমন গিরিজা মুখার্জি, প্রফুল্ল কুমার সেনগুপ্ত। এইরকম 20 জনকে নিয়ে তিনি গড়ে তুললেন ফ্রি ইন্ডিয়া সেন্টার। 1943 সালের জানুয়ারিতে জার্মান সরকারের সহযোগিতার বার্লিনে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করা হয়। নাম্বিয়ার নামক একজন দেশপ্রেমিক এই কেন্দ্রের দায়িত্বে ছিলেন। এখানে ভারতের স্বাধীনতার পক্ষে প্রচার চালানো হতো এবং ভাষণ দেওয়া হতো। সেই সময় ভারতের যুদ্ধবন্দীরা ব্রিটেনের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা বন্দী হয়েছিল আফ্রিকা ও ইউরোপে। তাদের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র গঠন করলেন ইন্ডিয়ান লিজিয়ন বা ইন্ডিয়ান আর্মি। 1941 সালের মার্চ মাস থেকে 1943 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুভাষচন্দ্র জার্মানিতেই ছিলেন। হিটলারের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। 1942 সালের 29 মে হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্পে ভারত সম্পর্কে কিছু অপমানজনক মন্তব্য করেছিলেন। সুভাষচন্দ্র এই বিষয়ে হিটলারের কাছে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু হিটলার কোনো মন্তব্য করতে চায়নি। ভারতের স্বাধীনতার প্রশ্নে হিটলার বলেছিল 150 বছরেও ভারত স্বাধীনতা অর্জন করতে পারবে না। এর কড়া জবাব দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সেটা তিনি প্রমাণ করেও দেখিয়েছিলেন। জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে লড়াই চালানো সম্ভব নয়। আর জার্মানি নেতাজিকে অন্যান্য সুযোগ সুবিধা দিলেও ভারতের স্বাধীনতার পক্ষে বা নেতাজিকে যুদ্ধবৃত্তির খরচ বহনে তারা আগ্রহী নয়। কিন্তু একদিকে জাপানে ভালো প্রভাব বিস্তার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে দক্ষিণ পূর্ব এশিয়াতে জাপান 1941 সালের 7 ডিসেম্বর মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তারা অনেক অঞ্চল দখল করে নেয়। নেতাজি তখন জার্মানি থেকে জাপানে আসার প্রস্তুতি শুরু করেন, কিন্তু আকাশপথ বিপদে ভরা, তাই সাবমেরিন বেছে নেওয়া হলো। এ ছিল এক ভয়াবহ যাত্রাপথ। জার্মান সাবমেরিনে মাদাগাস্কার পর্যন্ত আসার পর জাপানের সাবমেরিনে তিনি জাপান পৌঁছান। এদিকে আরেক মহান ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু তখন জাপানে। তার সভাপতিত্বে 1942 সালের জুন মাসে টোকিওতে এক সম্মেলন হয়। পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের নিয়ে আর একটি সম্মেলন গঠিত হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ। এই লীগ ছিল জাপানের সহযোগিতা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য প্রতিষ্ঠিত ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। রাসবিহারী বসু 1942 সালের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ঘোষণা করেন। মোহন সিং ছিলেন এর প্রধান সেনাপতি। রাসবিহারী বসু সুভাষচন্দ্রকে জাপানে আসার আমন্ত্রণ জানান। সুভাষচন্দ্র বসু টোকিওতে উপস্থিত হন। রাসবিহারী বসু ও সুরেন্দ্রচন্দ্রের মধ্যে সাক্ষাৎকার হয় জাপানের বিখ্যাত ইম্পেরিয়াল হোটেলে। এরপর সুভাষজি জুন মাসে দেখা করলেন জাপানের প্রধানমন্ত্রী তেজুর সাথে। ভারতের স্বাধীনতা যুদ্ধে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রসঙ্গ তিনি জাপানের পার্লামেন্টেও তুললেন। সিঙ্গাপুরে 1943 সালের জুন মাসে এক প্রকাশ্য জনসভায় রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তুলে দিলেন সুভাষচন্দ্র বসুর হাতে এবং বললেন সুভাষ তার প্রতীক ভারতবর্ষ বা পৃথিবীর কোথাও তার নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তার পরিচয় তিনি নিজেই। এখন থেকে তিনিই আমাদের নেতা, আমরা তার আজ্ঞাবাহী সেনা মাত্র। এই দিন থেকেই শুরু হলো নেতাজি রূপে সুভাষচন্দ্রের আত্মপ্রকাশ তৈরি হলো। ভারতের প্রথম স্বাধীন বাহিনী গড়ে তোলার প্রথম পদক্ষেপ। 40 কোটি ভারতবাসীকে স্বাধীন করার লক্ষ্যে এক নূতন লড়াই আজাদ হিন্দ ফৌজে যোগদান করে 20,000 ভারতীয় সেনা।
অল্প দিনের মধ্যে আজাদ হিন্দ ফৌজ বড় আকার ধারণ করে নতুন করে গঠন মন্ত্রিসভা গড়ে তোলা হয়। রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হলেন সুভাষচন্দ্র বসু, অর্থমন্ত্রী হলেন এসি চ্যাটার্জি, প্রধান উপদেষ্টা হলেন রাসবিহারী বসু, সেনাবাহিনীর প্রতিনিধিরা ছিলেন জে.কে. ভোসলে, জি.এস. দিনাল ও অন্যান্যরা। আজাদ হিন্দ ফৌজ 5টি ব্রিগেডে বিভক্ত ছিল: গান্ধী ব্রিগেড, সুভাষ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড। আরও একটি ব্রিগেড গঠন করা হয়েছিল মেয়েদেরকে নিয়ে। মেয়েরাও পিছিয়ে ছিল না। সেই সময় দেশ স্বাধীন করার পক্ষে জাসির বাহিনী, এই বাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মীস্বামীনাথন। এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল 500। 21শে অক্টোবর 1943 সালে গঠিত হলো আজাদ হিন্দ সরকার। ভারতের বাইরে ভারতের জন্য প্রথম স্থায়ী স্বাধীন সরকার গঠন করা হলো। জাপান, জার্মানি, ইতালি, ক্রোয়েশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ আরও 3টি দেশ আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল। আজাদ হিন্দ ফৌজ ছিল অসাম্প্রদায়িক। ভারত তখন হিন্দু মুসলমান নিয়ে রাজনীতিতে ব্যস্ত। তখন ভারত মাতার কিছু বীর সন্তান নিজেদের জীবন বিপন্ন করে দেশের মাটি থেকে দেশ মাতার মুক্তির জন্য এক দুঃসাহসিক লড়াই সূচনা করেন। 1943 সালে 23শে অক্টোবর রাত 2:05 বেতার যুগে আজাদ হিন্দ সরকার ইংল্যান্ড ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপান সরকার তাদের অধিকৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ ফৌজকে দিয়ে দেয়। সুভাষচন্দ্র 1934 সালের 31শে ডিসেম্বর আন্দামানে উপস্থিত হন। তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ। আন্দামানে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। তিনি দিল্লি চলো ও জয় হিন্দ ধ্বনি দিয়ে বাহিনীকে উদ্যুত করেন। 1943 সালের অক্টোবর মাসে আজাদ হিন্দ প্রতিষ্ঠা করার পরই জাপানে গ্রেটার ইন্ডিয়া প্রসপারেটিভ ফেয়ারের পরিদর্শক হিসাবে এক বৃহত্তম এশিয়া সম্মেলনে যোগ দেন সুভাষচন্দ্র। তিনি এই সম্মেলনের প্রতিনিধিত্ব করতে পারেননি, কারণ ভারত জাপানের বৃহত্তম পূর্ব এশিয়া ধারণার বাইরে ছিল। তবে এই সম্মেলনে তিনি পাশ্চাত্য উপনিবেশ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভাষণ দেন। 1944 সালের 4 জানুয়ারি সুভাষচন্দ্র সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে যান এবং সেখানে আজাদ হিন্দ ফৌজের প্রধান কার্যালয় তৈরি করেন। ভারতের অভ্যন্তর বাহিনীর পুরো খবর সংগ্রহ এবং গোয়েন্দাগিরি কাজের জন্য নেতাজি তার বিশেষত কিছু অনুচর ও সহকারীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন এবং কয়েকটি স্থানে গুপ্ত বাহিনী ও শক্তিশালী ট্রান্সমিটারের সাহায্যে সংবাদপত্র আদান প্রদান করেছিলেন। কিন্তু এই বিপজ্জনক কার্য করতে গিয়ে কিছু সংখ্যক দেশপ্রেমিক ব্রিটিশ ভারতের গোয়েন্দা পুলিশদের হাতে ধরা পড়েন এবং গোপন বিচারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ আজাদ হিন্দ বাহিনীর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছিল। নেতাজির মুক্তি অভিযানে সাহায্য করতে গিয়ে যারা ভারতে নিজেদের জীবন বিপন্ন করেছিলেন, সেই সমস্ত সাহসী দেশপ্রেমিকদের মধ্যে ডি.আর. পবিত্র রায়, শ্রী হরিদাস মিত্র এবং তার স্ত্রী বেলা মিত্রের নাম আজও উল্লেখযোগ্য হয়ে রয়েছে। আজাদ হিন্দ ফৌজ প্রথমে আরাকান দখল করে। সময়টা ছিল 1944 সালের 4 ফেব্রুয়ারি, যেখানে একটা কথা জেনে রাখা দরকার সবার। আজাদ হিন্দ ফৌজের কোনো আধুনিক অস্ত্র ছিল না, বিমান, যুদ্ধের জন্য ট্যাঙ্ক, এইসব কিছুই ছিল না। এমনকি উপযুক্ত সাজ পোশাক, খাদ্যবস্তু কিছুই ছিল না। তাদের যেটা ছিল সেটা হলো প্রচণ্ড সাহস এবং অসাধারণ মনোবল ও দেশের প্রতি অগাধ ভালোবাসা। আর যে অঞ্চল দিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল সেই ভারত ও ব্রহ্মদেশের সীমা অতিক্রম অত্যন্ত দুর্গম, অনুকূল পাহাড় ও জঙ্গলে ভরা। এর মধ্যে প্রথম জয়ের খবরে বাহিনীর মনোবল আরও বেড়ে গেল। 4 এপ্রিল দখল করল কুমিল্লা। 14 এপ্রিল মণিপুরের মৈরাঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হলো। এরপরই শুরু হলো ইম্ফল দখলের পালা। আজাদ হিন্দ বাহিনী 3 মাস অবরোধ করে রেখেছিল। এরপর তারা কিছু প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। প্রচণ্ড বর্ষা শুরু হলো। অন্যদিকে পর্যাপ্ত খাদ্য ও অস্ত্রের অভাব শুরু হলো। হিকারি কিকার নামক এক জাপানি সংগঠনের উপর রসদ জোগানোর দায়িত্ব ছিল। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। আহতদের চিকিৎসা করা এক কঠিন সমস্যা হয়ে পড়ল। এর উপর অসংখ্য পোকামাকড় ও জোঁকের উপদ্রব ছিল। ফলে আজাদ হিন্দ ফৌজের পিছে হটা ছাড়া আর কিছু পথ ছিল না। এর মধ্যে 21শে জানুয়ারি 1945 সালে রাসবিহারী বসু মারা যান, যা ছিল আজাদ হিন্দ ফৌজের কাছে এক অপূর্তি ক্ষতি। এদিকে জাপানের প্রধানমন্ত্রী তেজু পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রী হলেন জেনারেল নিয়োকিকোস। ব্রিটেন ও মার্কিন বাহিনী প্রচণ্ড শক্তি দিয়ে আবার দখল করে নিল বার্মার উত্তর অঞ্চল। জাপান বাহিনী রেঙ্গুন থেকে পালিয়ে গেল।
1945 সালের 3রা মে রেঙ্গুন মিত্রশক্তি দল খুলে চলে গেল, ফলে আজাদ হিন্দ বাহিনীর কাছে লড়াই করা আর সহজ ছিল না। নেতাজি ব্রহ্মদেশ ত্যাগ করলেন, কিন্তু ব্রহ্মদেশ ত্যাগের আগে ঝাঁসির বাহিনীর মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তাদেরকে নেতাজির একনিষ্ঠ সহকর্মী দেবনাথ দাসের সহযোগিতায় স্থানান্তরিত করা হয় ব্যাংককে। আজাদ হিন্দ বাহিনীর অনেক বিশিষ্ট সেনাপতিও সেনানী রঙ্গুন বিজয়ী ব্রিটিশদের হাতে বন্দী হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র সহকর্মীদের অনুরোধে রঙ্গুন থেকে মৌলমিন এবং সেখান থেকেই ব্যাংকক যেতে বাধ্য হন। সেখান থেকে তিনি গেলেন সিঙ্গাপুর এবং 16ই আগস্ট বিমানযোগে সিঙ্গাপুর ত্যাগ করার আগে মেজর জেনারেল কেয়ানিকে তার অনুপস্থিতিতে আজাদ হিন্দ সরকারের প্রতিনিধি নিযুক্ত করে গিয়েছিলেন। 1945 সালের 15ই আগস্ট জাপান মিত্রশক্তির সাথে আত্মসমর্পণ করেন। এরপর নেতাজির মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পর পুরোপুরি আজাদ হিন্দ সরকারের পুরো সমাপ্তি ঘটে। 5 নভেম্বর দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ সেনার বিচার শুরু হয়। 20,000 বন্দী আজাদ হিন্দ সেনাদের মধ্যে মাত্র কয়েকজনের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় রাস্তায় রাস্তায় 2টি পোস্টার খুব চর্চার বিষয় হয়। এক হচ্ছে এরা দেশভক্ত গদ্দার নয়, দ্বিতীয় হলো একজন আজাদ হিন্দ শূন্যের জন্য 20টা করে ইংরাজ কুকুর। এমন হুমকিও শোনা যায় যে আজাদ হিন্দ বীরদের ছাড়া না হলে তুলকামাল ঘটে যাবে। লাহোরে তো এমনই শোনা গিয়েছিল যে আজাদ হিন্দ ফৌজ ছোড় দো, লালকেল্লা তোড় দো। 1945 সালের 1 মে 2 সপ্তাহের মধ্যে অন্তত 160টা রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং 12ই ডিসেম্বর দিনটিকে আজাদ হিন্দ ফৌজ দিবস হিসাবে পালন করা শুরু হয়। তখন আজাদ হিন্দ ফৌজের রিলিফ কমিটি অনেক রকমের সমাবেশ করত এবং কলকাতার দেশপ্রিয় পার্কে সম্ভবত সবচেয়ে বড় সমাবেশ হয়েছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল। কয়েক লক্ষ লোক এই সমাবেশে যোগ দেয়। এমনকি আরএসএস ও হিন্দু মহাসভা পর্যন্ত এই রিলিফ অভিযানকে সমর্থন করেছিলেন। 5 নভেম্বর বিচার শুরু হয়। তারপর সপ্তাহ 2-1 জন্য বিচার বন্ধ হয়েছিল। 21 নভেম্বর পুনরায় শুরু হয় বিচার। তখন কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়। জয় হিন্দ এবং দিল্লি চলো জয়গানে দেশ জনপ্রিয় হয়ে ওঠে। পরের বছর 21 থেকে 24 ফেব্রুয়ারি মধ্য কলকাতা শহরের মধ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়। বিদেশিদের গাড়ি, বিশেষত আমেরিকান জনবহুল লক্ষ্য করে ভাঙচুর চালাতে ও আগুন লাগাতে শুরু হয়। ভয়ের চুটে ইংরাজরা, এমনকি ভারতীয়রা তাদের টাই হেড খুলে রেখে শহরে 3 দিন ধরে জনচলাচল এমনকি পানীয় জলের পরিষেবা বেহাল হয়। পরে বাইরে থেকে বাহিনী এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। একজন ব্রিটিশ সৈনিক মারা যান, 188 জন আহত হন এবং সব মিলিয়ে 32 জন আন্দোলনকারী শহীদ হন। ভাইসরয়ের কাছে এক সরকারি অধিকারী এই পরিস্থিতিকে 1857 সিপাহী বিদ্রোহের সময়কার অবস্থার সঙ্গে তুলনা করেছেন। এখানে কংগ্রেসের বুলাবাই দেশাইয়ের কথা বলতে হয়। তিনি নেহেরু ও তেজ বাহাদুরের সঙ্গে আজাদ হিন্দ ফৌজের পক্ষে মামলা লড়া আইনজীবীদের মধ্যে অন্যতম। প্রথমে 17 জনের একটি আইনি কমিটি গঠন হয় এবং এই বিচারে বিশ্বের এক পরাধীন দেশের নাগরিকের অপরিবেশিক দেশের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করার অধিকারকে একটি আইনি অধিকার হিসাবে পেশ করেন। তিনি বলেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধের সময়কার স্প্যানিশ গৃহযুদ্ধের মতো একটা রাজনৈতিক সংগঠন এবং সৈন্যবাহিনী তৈরি হয়েছে। তিনি ঐতিহাসিক দস্তাবেজ থেকে এনে দেখালেন যে আজাদ হিন্দ বাহিনী তাদের নিজেদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। তাই এই সৈন্যদের কোনোভাবেই অপরাধী বা হত্যাকারী মনে করা উচিত হবে না। আপাত ব্যবস্থা হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের আবেদন অস্বীকার করা যায় না। আজাদ হিন্দ ফৌজ নানা ধর্ম জাতির মানুষকে সম্মিলিত করে একতা ও জাতীয় সংহতির এক মহৎ আদর্শ স্থাপন করছিল সারা দেশে। আজাদ হিন্দ ফৌজের বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগ ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। 1947 খ্রিস্টাব্দে মুম্বাইতে নৌসেনার অনুপ্রেরণা ছিল আজাদ হিন্দ বাহিনীর ফৌজের মধ্যে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বিশাল আজাদ হিন্দ ফৌজের খরচ কোথা থেকে আসতো? কিভাবে আজাদ হিন্দ ফৌজ সেনাদের স্যালারি দিত? টাকাই বা আসতো কোথা থেকে? এই প্রসঙ্গে বলি, নেতাজি কখনোই চাইতেন না আজাদ হিন্দ ফৌজ জাপানি সেনার উপর নির্ভর হয়ে উঠুক। আজাদ হিন্দ ফৌজের অন্তর্বর্তী সরকার যেন স্বাধীনভাবে চলতে পারে। তাই শুরু থেকে চাঁদা তোলার বিশ্বাসী ছিলেন তিনি।
এইরকম ভাবেই চাঁদা তোলা হয়েছিল 1945 সালের জানুয়ারি মাসে। নেতাজির জন্মদিনে সেই প্রক্রিয়া শেষ হলে দেখা যায় 2 কোটি টাকা নগদ এবং 80 কেজি সোনা জমা হয়েছে। আজাদ হিন্দ ফৌজের নিজস্ব ব্যাংকও ছিল, যার নাম ছিল আজাদ হিন্দ ব্যাংক। আজাদ হিন্দ ফৌজের মোট সম্পত্তির পরিমাণ বর্তমান বাজার মূল্য হিসাবে প্রায় 300 কোটি টাকা। শোনা যায় সুভাষচন্দ্র বসু যখন ভাষণ দিতেন, সভাস্থলে অবস্থিত মহিলারা তখন নিজেদের গায়ের গয়না খুলে দিতেন দেশের স্বাধীনতার জন্য। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।